আশা করি তোমরা সবাই ভালো আছো। শীত তো প্রায় কমে আসছে। আজকে শীত গত কয়েকদিনের তুলনায় বেশ কম। তারপরও আবহাওয়াটা বেশ ভালো, চমৎকার। যেখানে রোদ পড়ে, বিশেষ করে শীতের সময় রোদ পোহাতে অনেক সুবিধা। তো এই শীতের সকালে এখন আমরা আলোচনা করব কন্টেম্পোরারি মেটাফিজিক্স। আমাদের যে কোর্স আছে সেই কোর্সের যে টেক্সট আছে আমাদের অ্যান ইন্ট্রোডাকশন টু অন্টোলজি, নিক এফিংহামের যে বইটা, সেই বইটার 4th চ্যাপ্টার নাম্বার উপর আমরা আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা আলোচনাটা শুরু করেছিলাম। আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে শুরু না করে বরং আমরা গত ক্লাসের বিষয়গুলোকে একটু রিভিউ করব। গত ক্লাসে আমাদের যে স্ক্রিন শেয়ার সেটা ভালো হয়নি। একটা আমি ইমেজ থেকে শেয়ার করেছিলাম, সেটা ভালো করে বোঝা যায়নি আজকে, সেজন্য আমি সরাসরি ওয়ার্ড ফাইল থেকে শো করব এবং লেটার অন তোমাদেরকে সেটা আমি দিয়ে দেব। আর আমাদের আফরিন একটা প্রশ্ন করেছিল আমাকে ক্লাস শুরু হওয়ার একটু আগে। তুমি সংক্ষেপে প্রশ্নটা একটু রিপিট করো, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার প্রশ্নটা ছিল যে স্যার নাম্বারস গুলা কি কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্ট আছে নাকি এগুলো শুধুমাত্র হচ্ছে কতগুলো অ্যাবস্ট্রাক্ট এন্টিটি? স্যার এই প্রশ্নটা থেকে কি মেটাফিজিক্স এর নাম্বারস নিয়ে আলোচনা করা হয় নাকি আর অন্য কোনো কারণ আছে? আই মিন স্যার মেটাফিজিক্স এ স্যার নাম্বার গুলা কেন আলোচনা করা হয়? স্যার আমার প্রশ্নটা এখানে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আফরিন, আমরা যে গত ক্লাসে যে রিভিউ করব বলে বলেছিলাম, জি স্যার। সেই রিভিউ করার প্রসঙ্গের মধ্যে এটা চলে আসবে। তাহলে আমরা সেখান থেকে জেনে নেব। যদি না আসে বা তোমার কাছে স্টিল এটা যদি ক্লিয়ার না হয়, তাহলে এটা নিয়ে অবশ্যই আমরা একটু কথা বলবো। ওকে স্যার, ওকে স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি কি এখন করব? হ্যাঁ প্লিজ। লাস্ট ক্লাস নিয়ে স্যার। না প্লিজ। স্যার জি স্যার, লাস্ট ক্লাসে স্যার সাইকোলজিজমে স্যার বলা হয়েছে যে স্যার সাইকোলজিজমটা হচ্ছে কোনো কিছুকে সাইকোলজি দিয়ে বোঝা বা জানার চেষ্টা করা। জি স্যার এখানে বলা হয়েছে যে স্যার নাম্বারগুলোকে কেবল আমরা আইডিয়া বা আমাদের ব্রেন দ্বারা, নাম্বারগুলো আমাদের আইডিয়া বা ব্রেনের মধ্যে ঘটে, মানে এর কোনো মানে ইয়া নাই, মানে এক্সিস্টেন্স নাই। এর সম্পর্কে স্যার একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেমন স্যার প্যাগাসাস, তারপর হচ্ছে চাঁদের বুড়ি, এই টাইপের গুলা যেগুলো আমাদের ধারণাতেই আছে বাট রিয়েলিটিতে নাই। তো স্যার এখানে আমার কোশ্চেনটা হচ্ছে, স্যার এখানে বলা হয়েছে যে এর দ্বারা এটা বোঝা যায় যে দ্য আইডিয়া অফ এ নাম্বার ইজন্ট এ নাম্বার, অর্থাৎ স্যার নাম্বারের ধারণা কিন্তু নাম্বার নয়। তো এখানে স্যার এই পজিশনটাকে স্যার নমিনালিস্ট বা অ্যান্টি রিয়েলিস্ট পজিশন বলা হয়েছে, যেটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল পার্টিকুলার এন্টিটি। স্যার আমার কোশ্চেনটা এখানে যে স্যার এখানে নমিনালিস্ট পজিশনটা কেন নেওয়া হয়েছে স্যার, এই পজিশনটা নমিনালিস্ট কেন? আমার মনে হয় নমিনালিজমটা একটু বুঝাই দিলে স্যার ভালো হতো। রাইট। আচ্ছা, ঘটনাক্রমে পূর্বেই আমাকে যেটা জিজ্ঞেস করলা সেটা আমাদের একেবারে শুরুতে আছে। তোমরা একটা স্ক্রিন নিশ্চয় দেখতে পাচ্ছ। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। এই যে 2 + 3 = 5। ওকে, তাহলে এই যে সংখ্যাটা মনে করো 5, এই 5 কি একটা আইডিয়া নাকি 5 একটা রিয়ালিটি? ওকে, 5 কে যারা একটা পার্টিকুলার রিয়ালিটি মনে করবে তারা হচ্ছে অ্যান্টি রিয়ালিস্ট। তোমরা কিন্তু খাতা কলম কাগজ নিয়ে বসবা, এগুলো মনে থাকবে না ঠিক। তাহলে পাস্ট মানে রিয়েলিজমটা কি, গত ক্লাসে আমি ডিটেলস আলোচনা করেছি। রিয়েলিজমকে আমরা যদি এপিস্টেমোলজিক্যাল সেন্সে নেই, তাহলে এটা আমাদেরকে স্কেপটিসিজমের দিকে নিয়ে যায়। অর্থাৎ এমন কিছু স্বাধীনভাবে অস্তিত্বশীল থাকতে পারে, যদি থাকে সেটা আমার বিবেচনার মধ্যে আসছে বা সেটাকে আমি ধরতে পেরেছি, সেটাকে আমি গণ্য করতে পেরেছি, এটা তো নিশ্চয়তা নাই, কারণ এটা তো নিজে নিজেই থাকে, আমার উপর নির্ভরশীল নয়। তাহলে মনে করো যে ওয়েভ লেন্থ গুলো আমরা দেখতে পাই না, যে মানে মেগাহার্টসের যে রেঞ্জটা আমরা সাউন্ড হিসেবে ক্যাচ করতে পারি না, সেটা কি আছে না নাই? আচ্ছা স্যার, হ্যাঁ আছে। আছে। তাহলে আছে আমরা কেমনে বুঝতে পারি?
আমরা অনুভব করতে পারি স্যার, এটা তো কাজ করতেছে স্যার। অনুভব কিভাবে চোখে দেখতে করতে পারবো? আমরা অনুভব করতে পারলে তো এটা আমার রেঞ্জের ভিতরেই হইতো। যেটা আমার রেঞ্জের বাইরে সেটা তো আমি অনুভব করি না, তো সেটা আছে আমি কেমনে বলি? স্যার আমরা ধরে নেই আছে এরকম। কারণ স্যার আমরা আমাদের রেশনাল থিংকিং এর মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রথম কোশ্চেনটা, দেয়ার ইজ এ প্রাইম নাম্বার বিটুইন 5 and 11। ওকে, প্রাইম নাম্বারটা কি আমরা বলেছি? যেটাকে 2 দিয়ে সরি যেটাকে 1 দিয়ে এবং সেই নাম্বারটা দিয়ে ছাড়া ভাগ করা যায় না নিঃশেষে। তাহলে তা যদি হয়, আমরা গত ক্লাসে দেখিয়েছি যে তাহলে কি হবে, 2 3 5, 5 এর পরে কি হবে? 7 6 কেন 11 হবে না? কারণ স্যার, এটা এটা 3 আর 2 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়েও ভাগ করা যায়, 2 দিয়েও ভাগ করা 2 যায়, দিয়েও ভাগ করা যায়। কিন্তু 7কে কিন্তু 3 এবং 2 কোনোটা দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে না। যাবে না, এক ছাড়া আর স্যার কিছু। এক আর আচ্ছা, 7 ছাড়া বলা যাবে না 1 আর 7 ছাড়া যাবে না। আমরা যখন বলবো there is a prime number between 5 and 7, তাহলে সরি 5 and 11, তাহলে নাম্বারটা হচ্ছে 7। 7 হ্যাঁ 7। তাহলে আমাদের কাছে যখন মনে করো একটা রেঞ্জ আছে, যে আমরা শুনি হচ্ছে এত রেঞ্জ থেকে এত রেঞ্জের মধ্যে, তাহলে সেই রেঞ্জটা যেটা হবে তার বাইরে একটা রেঞ্জ হতে পারে না? হইতে পারে স্যার। তোমরা আমার সাথে ইন্টারেকশন না করলে আমি তো অন্যান্য টিচারদের মধ্যে একটানা বক্তৃতা দিব, একটানা বক্তৃতা দিলে আমার লেখাপড়া মানে চ্যাপ্টার কোর্স তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কিন্তু তোমরা তো বুঝবা না। হতে পারে স্যার। হতে পারে। ওকে, তাহলে আমরা কিভাবে আমরা ঠিক করি যে কথার কথা -2 আছে, -5 আছে, এটা আমরা কেমনে বুঝি? আমরা কি দুনিয়াতে কোথাও গণে দেখি যে নাই হয়ে 5টা জিনিস আছে? না স্যার এরকম ভাবে দেখি না। কিন্তু আমরা এটা কিভাবে পাই? এটা আমাদের অ্যাসাম্পশন, আমাদের ইনফারেন্স, আমাদের ইমাজিনেশনের মধ্যে আমরা পাই, আমাদের রেশনাল স্ট্রাকচারের মধ্যে আমরা পাই, তাই না? জি স্যার। জি। তাহলে আমরা যে জিনিসগুলোকে পাই আমাদের মেটাফিজিক্যাল সেন্সে, যে জিনিসগুলো পাই আমরা থিওরিটিক্যালি, প্র্যাকটিক্যালি যেগুলোকে আমরা পাই না, এই জিনিসগুলো কি রিয়েল নাকি রিয়েল নয়, আনরিয়েল? এটাই কোশ্চেন। হ্যাঁ বলো, বলতে থাকো, তোমাদের অ্যানালিটিক পাওয়ার তো বাড়া উচিত। স্যার এটা আমারও কোশ্চেন স্যার যেটা আমার ক্যাপাসিটির মধ্যে নাই সেটা যে রিয়েল না, আমি তো নিশ্চিতভাবে বলতে পারি না। স্যার প্রশ্নটা আরেকবার করলে ভালো হতো স্যার। আচ্ছা, আমরা যদি প্রশ্নটাকে আরো পিন ডাউন করি, মনে করো যেটা ফিজিক্যালি নাই মেটাফিজিক্যালি আছে, সেটা কি রিয়েল? স্যার হতে পারে স্যার রিয়েল। ইন হোয়াট সেন্স? ইন মেটাফিজিক্যাল সেন্স স্যার। রাইট। স্যার যদি আমরা উত্তর আমরা পেয়ে গেছি, যদি ফিজিক্যাল সেন্সটাকে যদি বেসিস বা ক্রাইটেরিয়া হিসেবে মনে করি, তাহলে আর দোজ থিংস রিয়েল? No, sir. No, exactly. We have got the answer. So, physical world এ যে জিনিসগুলো নাই, নমিনালিস্ট বলবে সেই জিনিসগুলো আসলেই নাই। তাহলে যে আমরা যে অনুমান করি, বলছে হ্যাঁ এটা নিছকই অনুমান। ওকে, তাহলে নমিনালিস্ট পজিশনটা হচ্ছে কি অ্যান্টি রিয়েলিস্ট পজিশন, অর্থাৎ যেগুলো মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে আছে, হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। যেগুলো মেটাফিজিক্যাল ওয়ার্ল্ডে আছে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে নাই, ফিজিক্যাল ওয়ার্ল্ডের দৃষ্টিতে সেগুলো হচ্ছে আনরিয়াল। জি স্যার। এখন ফিজিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে সেই জিনিসগুলোকে বিবেচনার মধ্যে আনা এবং সেগুলোর উপর নির্ভর করে তোমার বর্তমান বিবেচনাটাকে হেল্ড আপ করা অথবা বাতিল করা, এটা হচ্ছে একটা স্কেপটিক পজিশন। ওকে, তাহলে নমিনালিজম বলছে, নমিনালিজমটাকে বুঝতে পার, খেয়াল রাখবা নমিনালিজমের বিকল্প থিওরিটা কি গত ক্লাসে বলেছিলাম। নমিনালিজম যদি পার্টিকুলার বিষয়কে বিশ্বাস করে, তাহলে এটার উল্টাটা হচ্ছে যে এটা ইউনিভার্সালিজম। ইয়েস, ইউনিভার্সালিজম। ওকে,
এখন ইউনিভার্সালিজমটা কি মানে অ্যান্টি রিয়েলিজম নাকি রিয়েলিজম? রিয়েলিজম স্যার। রাইট, এটা কে বললো? পূরবী? জি স্যার। রাইট রাইট, এই তো পূরবী হ্যাজ জি কাম স্যার। ব্যাক ইন হার ফুল ফর্ম, আই সি। স্যার তাহলে স্যার আমার মনে হচ্ছে স্যার ওই যে স্যার মানে নমিনাল স্ট্রেস স্যার মানে ফিজিক্যাল এন্টিটি যেটা আছে এটারকেই স্যার মানতেছে স্যার, মেটাফিজিক্যাল এন্টিটি গুলাকে ডিনাই করতেছে। মেটাফিজিক্যাল এন্টিটি এই তো গুলোকে স্যার, বেস nominal করছে, ডিনাই করছে না। ডিনাই তো কেউ করতে পারে না, বরঞ্চ বলছে যে মানে মানে ধরো আমার বডি রিয়েল নাকি আমার শ্যাডো রিয়েল, বলা হবে যে বডি ইজ দ্য রিয়েল। কিন্তু কেউ বলতে পারে যে তোমার বডি যতটা রিয়েল তোমার শ্যাডোটাও ততটা রিয়েল, শ্যাডো শ্যাডোর মতো রিয়েল, মানে বডি বডির মতো রিয়েল, দুটাই রিয়েল হতে পারে। এটা আর কি। জি স্যার। ওকে স্যার। আচ্ছা, তাহলে ওই কথাটা, পূরবীর কথাটা তোমরা সবাই মনে রাখবে যে মেটাফিজিক্যাল সেন্সে যেটা, সেটা হচ্ছে যে রিয়ালিস্ট পজিশন। তাহলে নমিনালিজম হচ্ছে যে অ্যান্টি রিয়ালিস্ট পজিশন। মনে থাকবে? হ্যাঁ জি স্যার, মনে থাকবে স্যার। মনে জি স্যার। থাকবে, মনে থাকার সুবিধার জন্য লিখে রাখবা। জি ওকে, স্যার। আমি খুব কুইকলি গত ক্লাসের বিষয়গুলোকে একটু ইয়ে করছি, এতে করে আমরা আফরিনের প্রশ্নের উত্তর পেয়ে যাব। as with properties and wholes, আজকে নাসরিন জয়েন করে নাই? নাসরিন কালকে বললো যে সে দেখতে পাচ্ছে না, নাসরিনের জন্য আজকে আমি আবার সুন্দর করে তৈরি করলাম। এখন তো নিশ্চয়ই ভালো দেখা যাচ্ছে নাকি? জি স্যার, দেখা যাচ্ছে এখন। তাহলে প্রপার্টিজ এবং হোলস, হোল বলতে আমি তোমাদেরকে বলেছি যে এখানে তোমরা একটা ডাব্লিউ লাগাই নিবা। এই যে আমি এখানের মধ্যে লিখে দিচ্ছি একটা ডব্লিউ, তোমরা এ করে দেবো। হোল মানে হ্যাঁ পার্টিকুলার প্রপার্টিজ এবং হোলগুলার মতো there are anti-realist theories which strive to relieve us from this commitment. এই যেগুলো একটা কমিটমেন্ট না, 2 + 3 = 5 হবে, we are committed to do it না? There are infinite number of real numbers, 1 2 3 4 5 6 এভাবে তুমি ইনফিনিটি পর্যন্ত যেতে পারবা। এরকম এই যে ম্যাথমেটিক্যাল বিষয়গুলো, এটা জাস্ট এক্সাম্পল। এরকম ম্যাথমেটিক্যাল যে বিষয়গুলোকে আমরা ফর গ্রান্টেড ধরে নেই, সেগুলোর ব্যাপারে আমরা মনে করি যে নাম্বারস আর লাইকলি টু বি অ্যাবস্ট্রাক্ট। নাম্বারগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে 2 হচ্ছে 2 এর একটা রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, 1 হচ্ছে একটা কলম হচ্ছে যে পার্টিকুলার এক্সাম্পল অফ সামথিং 1। তাহলে কোন একটা জিনিস 1 হওয়ার একটা উদাহরণ হলো একটা কলম, 2 হওয়ার উদাহরণ হলো 2টা জিনিস, এরকম। তাহলে নাম্বারগুলো রিয়েলি এখন 2টা জিনিস রিয়েল নাকি 2 জিনিসটা রিয়েল? একটা আইডিয়া হচ্ছে নাম্বারস আর অ্যাবস্ট্রাক্ট। The motivations for such anti-realism will largely to be the nominalist motivation. Nominalist হচ্ছে anti-realist, চ্যাপ্টার 1 এ আলোচনা হয়েছে। আমি যে চ্যাপ্টারগুলো আমাদের আলোচনা আসবে না, সেগুলো কোনো প্রসঙ্গ আসলে আমি সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করব। এই আলোচনার শুরুতে আমরা সাইকোলজিজম আলোচনা করেছিলাম, যেখানের মধ্যে সাইকোলজি দিয়ে সবকিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়, এবং অথবা আমাদের সাইকোলজিক্যাল যে কন্ডিশন সেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। ফিলোসফির ক্লাসরুমগুলোতে এই কথাগুলো শোনা যায় যে মানে এগুলো হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট এন্টিটি। কি করে এগুলো যেখানে আছে তোমরা দেখতে পাচ্ছ, এক্সিস্ট অনলি ইন আওয়ার হেডস। এগুলো শুধুমাত্র আমাদের মাথার মধ্যে থাকে, মেন্টাল স্টেট হিসাবে এটা বলা হয়। কিন্তু ব্যাপারটাকে আসলে সেরকম? তাহলে আমরা এসব বিষয়গুলো নিয়ে কেন কথা বলছি, নাম্বার নিয়ে কেন? নাম্বার একটা এন্টিটি। আমাদের এই কোর্সের ইয়েটা হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, মেটাফিজিক্স। মেটাফিজিক্স মানে কি আফরিন? স্যার স্যার মেটাফিজিক্স মানে স্যার আমি স্যার অ্যাবস্ট্রাক্ট কোন বিষয়কে বোঝাচ্ছি। না 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 না, ভুল করছো, ভুল করছো, ভুল করছো, একেবারেই ভুল করছো। তাহলে কি রকম? মেটাফিজিক্স হচ্ছে বহুবার বলেছি, মেটাফিজিক্স হচ্ছে দা সার্চ এন্ড স্টাডি ফর রিয়ালিটি। হোয়াট ইজ রিয়াল, হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ ফ্যাক্ট। তাহলে হোয়াট ইজ ফ্যাক্ট বলে তাহলে আমি বলবো যে হোয়াট ইজ চশমা, হ্যাঁ, হোয়াট ইজ মোবাইল, হ্যাঁ, what is mobile? Mobile is a device that we use for communication. Then what is communication? এভাবে then why করতে করতে তুমি একটা বটম লাইনে চলে যাবা।
সেই বটম লাইনের আলোচনাগুলো হচ্ছে মেটাফিজিক্স। এনি স্টাডি অফ রিয়ালিটি। তাহলে আমরা টাইমের কথা বলি, এটা একটা এলিমেন্ট। স্যার মেটাফিজিক্স মানে তো স্যার কোনো ফিজিক্যাল এন্টিটি না, তাই না? না 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 না, বুঝো নাই। মেটাফিজিক্স হচ্ছে যে একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চের মধ্যে ফিজিক্যাল নন ফিজিক্যাল যে কোনো এন্টিটির রিয়ালিটি নিয়ে আলোচনা করা হয়। রিয়ালিটি ইজ নট নেসেসারিলি ফিজিক্যাল, রিয়ালিটি ইজ নট নেসেসারিলি মেন্টাল। তুমি যদি বলো ফিজিক্যাল, তাহলে তো তুমি একটা পক্ষ নিয়ে নিলা। তুমি যখন ফিলোসফি পড়বা অথবা কাউকে পড়াবা, তখন তো তুমি তাকে পুরো বিষয়টা বলতে হবে, তারপরে সে একটা কিছুকে বেটার মনে করবে, সেটা পরের ব্যাপার। স্যার আমি এই দিক থেকেই তো বুঝতেছি না স্যার, নাম্বারগুলো স্যার মেটাফিজিক্স এখানে আলোচনা করা হয়, স্যার এই দিক থেকে বুঝতেছি না আমি। ওকে স্যার, এখন বুঝতে পারছি। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওকে ওকে স্যার। সেটা হচ্ছে আমরা বুঝার চেষ্টা করছি যে আসলে রিয়েল জিনিসটা কি। যেমন আমরা বলি, এখন আফরিন আমাকে বলো কয়টা বাজে? স্যার 10:16। দিস ইজ দ্য মেজারমেন্ট অফ টাইম। ওকে ওকে স্যার। হাউ ডু ইউ গেট দিস মেজারমেন্ট? স্যার by looking at your watch, I suppose. ইয়েস স্যার। হ্যাঁ, তোমরা কুইকলি কথা না বললে তো আমি আটকে থাকবো। ঝগড়া করার সময় মানুষ যেরকম ফটাফট বলে ফেলে, সেরকম বলে ফেলতে হবে। তুমি তো সেটা পারোই। ওকে স্যার। কি ঝগড়া করতে পারো? স্যার সবকিছুই পারি। দ্যাটস ফাইন। আচ্ছা, তাহলে তোমার ঘড়ি দেখে তুমি বললা যে এখন 10:16, যদি এখন 17 হয়ে গেছে। সো what is time means এখন what is the measurement of time? This is one type of question. How do you know that this is that time? এটা another kind of question. তুমি বলো যে আমার ঘড়ির দিকে তাকাইছি, মোবাইলের দিকে তাকাইছি, বা কেউ আমাকে বলে দিছে, কোন উপায়ে তুমি জানছো? এখন তুমি যদি জিজ্ঞেস করো হোয়াট ইজ টাইম, সময় জিনিসটা কি, হোয়াট ইজ দ্য অন্টোলজি অফ টাইম, হোয়াট ইজ দ্য ইনার ক্যারেক্টারিস্টিক্স অফ টাইম, টাইম কথাটা দ্বারা আসলে আমরা কি বোঝাই, এই প্রশ্নটা যদি তুমি করো, তাহলে তুমি ওই এখন 10:17 না 18 বাজে ঘড়ি দেখে দেখছি না মোবাইল দেখে দেখছি, এটা কিন্তু মিনিংলেস হয়ে যাবে। মনে করো ট্রুথ, আমি যদি বলি যে এখানে 5টা আঙ্গুল আছে, ইট ইজ ট্রু। আমি যদি বলি এখানে 10টা আঙ্গুল আছে, ইট ইজ ফলস। ওকে, তাহলে হাউ ডু ইউ নো দ্যাট 5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার? স্যার দেখে। রাইট। তাহলে আনসারটা সঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা এক ধরনের প্রশ্ন। কিসের ভিত্তিতে আমি আনসারটাকে ডিটারমিন করছি, এটা হচ্ছে আরেকটা প্রশ্ন। ওকে, তাহলে এটা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা জানলাম যে এটা সঠিক হয়েছে। তাহলে একটা হলো সত্যতার উদাহরণ কি, একটা হলো সত্যতা নিরূপণের পদ্ধতি কি। কিন্তু তুমি যদি প্রশ্ন করো সত্যতার জিনিসটা আসলে কি, জিনিসটা আগে বুঝি, তারপরে পদ্ধতি, তারপরে সত্যতার উদাহরণ, এগুলো পরে হবে, আগে জিনিসটা কি এটা বুঝি, দেন তুমি engage over in the metaphysics of truth, metaphysics of time, metaphysics of number, metaphysics of entity, metaphysics of universality, metaphysics of physicality, metaphysics of universality, or anything, metaphysics of parts, metaphysics of whole, anything, কোনো কিছু সম্বন্ধে তুমি যখন এটার রিয়েল ইনার ব্যাপারটা কি এটা জানতে চাইবা, that discussion is called metaphysics. Now you are clear? Okay sir, thank you sir. But you means not Afrin, you, all the students are supposed to be clear about metaphysics, about epistemology, about logic, what is called ethics, in their very beginning of philosophy discipline, in the first year, in the problems of philosophy, introduction to philosophy. আমি কেন হায়ার লেভেলে এসে, অনার্স লেভেলে, মাস্টার্স লেভেলে, বিভিন্ন পর্যায়ে এসে আমি হোয়াট ইজ ফিলোসফি এই কথাগুলো বারবার কেন বলি? আমাদের পড়াশোনার এটার বিরাট গ্যাপ যে আমরা ডেকার্ট সম্বন্ধে জানি, রেশনালিস্ট কারা কারা সেটা জানি, রেশনালিজমের মূল কথাটা কি সেটাই জানি না। আচ্ছা, আমরা এম্পিরিসিস্ট কারা কারা জানি, এম্পিরিসিজমের পয়েন্টগুলো কি সেটাও জানি,
রেশনালিজমের সাথে এম্পিরিজমের একটা তুলনা করতে পারি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে জিনিসটা আমি কেন আলোচনা করছি আমি সেটাই বুঝলাম না। তার কারণে আসলে স্যার আমি তো এদিক দিয়ে একেবারে দুর্বল। না, তুমি তুমি যে নিজেকে দুর্বল মনে করছো বা তোমার দুর্বলতাটা তুমি বুঝতে পারছো, দিস ইজ হাফ অফ দ্য সলিউশন। তুমি এই কথাটা বলতে বলতে তুমি কিন্তু এখন অর্ধেক শক্তিশালী হয়ে গেছো। আমার একটা কথা না আছে, স্যার মেটাফিজিক্স তো আমি আগে আমার বুঝতামই না। মেটাফিজিক্স না, আমার একটা কথা আছে, identification of the problem is half of the solution. When you identify and realize and expose the problem, then এটা 50% সমাধান কিন্তু হয়ে গেছে। আমাদের মেইন প্রবলেম হচ্ছে যে we are not aware of the problems, but we are engaged in the solutions. Mahfuz, would you like to say anything? ইয়েস স্যার, মেটাফিজিক্যাল স্যার বেসটা হচ্ছে এরকম যে আমরা একটা সোসাইটিতে বাস করছি, সোসাইটিতে স্যার সব রকম একটা মানে ফর্মুলেশন আছে, তখন এটাকে যখন আমি রিডিউস করে 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 একটা যখন বেসিক পর্যায়ে যাব, তখন যে সকল আলোচনাটা হবে সেটাই মূলত হচ্ছে মেটাফিজিক্স বা অন্টোলজির আলোচনা। যে কোনো কিছুর গোড়াতে তুমি যখন চলে যাবে তখন সেটা হলো মেটাফিজিক্স। আর মেটাফিজিক্স সম্বন্ধে তোমার রিয়েলাইজেশন আন্ডারস্ট্যান্ডিং এর কোনো কিছু যখন তুমি প্রকাশ করতে যাবা ভাষায়, তখন কিন্তু এপিস্টেমোলজি। ইয়েস স্যার, মানে কিভাবে হচ্ছে এটা আদার সাইড অফ মেটাফিজিক্স। ইয়েস স্যার। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো সাইকোলজিজম, রাইট, আমরা লেট আস কাম ব্যাক। তাহলে এখন নাম্বারগুলো কি আমাদের মাথার মধ্যে থাকা কতগুলো আইডিয়া মাত্র? তো আমরা যেটা আলোচনা করেছি গত ক্লাসে, আইডিয়া অফ ফুড আমাকে তো ইয়া করে না, আমার ক্ষুধা নিবৃত্তি করে না, আমার হাঙ্গার ইয়া হয় না, মিটিগেট হয় না। আইডিয়া অফ ডক্টর আমাকে তো সুস্থ করে তোলে না। হ্যাঁ, আইডিয়া অফ প্যাগাসাস, এটার উপর তো চড়ে আমি উড়ে বেড়াতে পারি না। হ্যাঁ, তো আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কি করি, যে কোনো কিছু এক্সিস্ট করা এবং কোনো কিছুর আইডিয়া হিসেবে কোনো কিছু এক্সিস্ট করা, এটার মধ্যে আমরা একটা ভাগ করি, যে উদাহরণগুলোর কথা বলা হলো। তাহলে তাই যদি হয় যে কোনো কিছু এক্সিস্ট করা এবং কোনো কিছু আইডিয়া হিসেবে এক্সিস্ট করা, দুটো যদি আলাদা হয়, তাহলে নাম্বারগুলো কি শুধুমাত্র আইডিয়া নাকি? তো এই নাম্বার একটা অন্টোলজিক্যাল এন্টিটি, অর্থাৎ যে এন্টিটিটা অন্টোলজিক্যাল স্টাডি আমরা করছি, এরকম অনেক অন্টোলজিক্যাল এন্টিটি হতে পারে। তাহলে তোমাদেরকে আমি একটা প্রশ্ন করি, এটা কি বলা যায়, আমি কিছু কিছু প্রশ্ন করি না, মনোযোগ বৃদ্ধিকারী প্রশ্ন। মনে করে এই কলমটা, এটা কি একটা মেটাফিজিক্যাল এন্টিটি? নো স্যার, এন্টিটি, ফিজিক্যাল এন্টিটি। আচ্ছা, তো এই ফিজিক্যাল এন্টিটি কলম, এটা নিয়ে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ, এটা নিয়ে কি কোনো অন্টোলজিক্যাল স্টাডি হতে পারে? অবভিয়াসলি স্যার, অবশ্যই হতে পারে। কি হতে পারে? যেমন স্যার এই কলমটাকে আমি কলম বলছি কি জন্য স্যার, এবং কি জন্য এটা কলম হয়ে উঠছে, এবং এটার যে আমি যদি কলমটাকে যদি কলমের যদি পার্টসটাকে আমি কোন কোন হিসাবে কোন কোন দিক দিয়ে আমি কলম বলছি, সেই পার্টসটা যদি আমি স্যার বেসিসে যাই, তাহলে আমি কি পাবো, সেটাই মূলত স্যার এটা আলোচনা হতে পারে। হ্যাঁ, আমার ইচ্ছা করছে এখন এই যে পড়া বাদ দিয়ে তোমাদের সাথে বোঝানো শুরু করি। আচ্ছা, আমার মেয়েদের থেকে কেউ একজন বলবে, মাহফুজ যেটা বললো, মাহফুজ কি বলছে? স্যার হ্যাঁ, অন্তরা। স্যার মাহফুজ বলছে যে মানে আমরা কি কোন কারণটার জন্য কলমটাকে কলম বলবো, এর এর বৈশিষ্ট্য কোন বৈশিষ্ট্যের জন্য বলবো। আর কলমের থেকে যদি সব পার্টস গুলো খুলে ফেলি, বা কি ইম্পর্টেন্ট পার্ট থাকলে সেটা কলম হয়ে উঠবে আর কোনটা থাকলে কলম হয়ে উঠবে না, সেই জিনিসটা আর কি হ্যাঁ, হয়েছে কলম অন্তর। হওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি আর কেউ আমার মেয়েদের মধ্যে থেকে অন্য একজন, সাপোজ মৌমিতা। তোমরা একটা ভদ্রতা বজায় রাখবা, আমি যখন তোমাদের নাম বলি তোমরা মাইক্রোফোনটা অন করবা, কথা বলতে পারবো না পারো, আমি পারবো না সেজন্য চুপ করে থাকি, ওই যে ফোন না ধরার মতো, এগুলো করবো না। মৌমিতা, আর ইউ লিসেনিং?
আচ্ছা, বাদ দাও, আমি ইমনের সাথে কথা বলি। ইমন, গড হ্যাঁ স্যার। মমিতার কি বোধহয় নেটওয়ার্ক সমস্যা? স্যার। আচ্ছা, ইমন, হ্যাঁ স্যার। তুমি কলমকে কেন কলম বলো? এই জিনিসটাকে তুমি কলম কেন বলছো? স্যার এটা স্যার আমি স্যার আগেই স্যার আমার টেস্টিমনি বেস করে এবং রাইট ওইটার পার্ট গুলো সবগুলো রাইট মিলিয়ে। রাইট, একটু থামো। তাহলে তুমি আগেই কলম দেখেছো, তাই না? জি স্যার, জি স্যার। আগে যে কলমটা দেখার কারণে ওটার সাথে এটা মিলাচ্ছ, আগের কলমটাকে কলম বলছো কেন? আগের কলমটাকে কলম বলছি স্যার, আমাকে হয়তোবা কেউ যখন আমি শিখতেছিলাম তখন হয়তোবা ওই পার্টটাকে নিয়ে ওই যিনি অংশটাকে নিয়ে আমাকে বলছে এটা কলম, এই ধরনের হলে কলম হয়, এই বৈশিষ্ট্যগুলো থাকলে এটা কলম হয়, সেই জন্য স্যার এটা ওই বৈশিষ্ট্যগুলো ফুলফিল করতেছে, সেই জন্য এটা কলম বলতেছে আমি। আচ্ছা, তো মনে করো তোমাকে যা কিছু শেখানো হয়েছে, বড় হওয়ার পরে তুমি বুঝলা যে এই শিখানোটা ভুল ছিল, তাহলে কি তুমি শিখানোর উপর মানে দাঁড়িয়ে থাকবা, নাকি যেটা তুমি না সঠিক স্যার, মনে করো সেটাকে গ্রহণ করবা? না স্যার, আমি যেগুলো শেখানো হয়েছে ওইগুলো থেকে একটু বের হয়ে যাব, আমি ওইগুলো আস্তে আস্তে রিজেক্ট করে দিব এবং আমার নতুন গুলাকে। তাহলে আমাদের অ্যাডাল্ট যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, সেই ল্যাঙ্গুয়েজে আমরা ছোটবেলায় যা শিখি সব আমরা ফেলে দেই না, কারণ সব আমাদের ভুল মনে হয় না, কিন্তু না না, সবকিছু আবার একই সাথে আমরা ঠিক না। ব্লাইন্ডলি অ্যাকসেপ্টও করি না, হ্যাঁ স্যার। তাই তো? হ্যাঁ স্যার। যদি তাই করি, তাহলে ছোটবেলায় তোমাকে কলম শেখানো হয়েছে, সেজন্য তুমি কলম বলছো, কথাটা এভাবে কেন বলছো? অ্যাকচুয়ালি তুমি এটাকে কলম হিসেবে বলাটা তোমার কাছে যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। তোমার হ্যাঁ স্যার। কাছে যদি এটা এটা যদি যুক্তিসঙ্গত মনে না হতো, তোমার কাছে যদি কোনো ডিফিটিং এলিমেন্ট থাকতো, হ্যাঁ স্যার। যেটা এই তোমাকে শেখানো কথাটাকে যেটা নালিফাই করে, তাহলে কি তুমি কি শেখানোর উপর থেকে যেতা, নাকি যেটা তোমার জাস্টিফিকেশনে আসে সেটাকে গ্রহণ করতাম? স্যার জাস্টিফিকেশন যেটা আছে সেটাতে যাব। রাইট, হ্যাঁ রাইট। তাহলে তুমি কলমকে আসলে কেন কলম বলো? একটা হলো যে তোমাকে শেখানো হয়েছে, আমরা এখন পেলাম যে না, আসলে তুমি একটা জাস্টিফিকেশন করো। হ্যাঁ স্যার। এইভাবে তুমি যখন মানে আলোচনা করতে যাবা, এই করতে করতে যত তুমি গভীরে যাবা, একটা পর্যায়ে গিয়ে তুমি আর যেতে পারবা না, ওই যে ফাউন্ডেশনের যেমন ফাউন্ডেশনের মতো। তাহলে বাস্তবতার যেই পর্যায়ে গিয়ে আমরা আর যেতে পারি না, তখন সেইখানে গিয়ে আমরা দেখার চেষ্টা করি আর তো যাইতে পারতেছি না, তাহলে একটু ভালো করে দেখি আশেপাশে কি আছে, জায়গাটা কি, এটার আমরা কি নাম দিতে পারি ইত্যাদি। ওই জায়গাটা হচ্ছে অধিবিদ্যা বা মেটাফিজিক্স। স্যার আরেকটা বিষয় স্যার বলবো এখানে স্যার, আমি স্যার প্লিজ। স্যার ফাউন্ডেশনালিজম স্যার সাথে স্যার আমরা স্যার কোহেরেন্টিজম পড়ছিলাম, যেখানে আপনি সেটের কথা বলেছিলেন স্যার। জি, তো ওই সেটে স্যার যে যে সকল ক্রাইটেরিয়া গুলো আছে সেগুলো যদি একটা কলম হয়ে ওঠার যদি ক্রাইটেরিয়া গুলোকে ফিল আপ করে, তাহলে সেটা কলম হয়ে উঠবে ইন মেটাফিজিক্যাল সেন্সে আর রাইট কি স্যার। রাইট। বোথ ফাউন্ডেশনালিজম এবং কোহেরেন্টিজম মানে আমরা হচ্ছে মেটাফিজিক্সে আমরা ধরে আলোচনা করতে পারি, বেস করে আলোচনা করতে পারি। রাইট, কিন্তু কথা হচ্ছে যে আমি যে সেটের ভিত্তিতে কলমটাকে কলম বলছি, I have to have the set first and I have to have a rule, ওই যে চাইনিজ টুম আর্গুমেন্টের রুলের মতো, রুল বুকের মতো, I have to have a rule that এই সেটটাকে কলম বলা হয়। মানে যেটা আমাদের ইমন বললো যে অন্য লোকেরা বলছে শেখানো হয়েছে, ওখানে সেটের ব্যাপারটা, তাহলে আমার যদি প্রায়র একটা সেট না থাকে, সেট সম্বন্ধে আইডিয়া না থাকে, এবং সেট সম্বন্ধে যদি সিস্টেমেটিক আমার একটা এগ্রিমেন্ট না থাকে, তাহলে তো ওই সেটটা আমার জন্য কার্যকর হবে না। কোয়ারেন্টিজম আমরা কোহেরেন্স দেখি, কোয়ারেন্টিজম আমরা কনসিস্টেন্সি দেখি, কিন্তু হাউ ক্যান আমরা, প্লিজ হ্যাঁ বলো, কে জানি বলছিলেন। স্যার আমার কোয়েশ্চেনটা হচ্ছে কলমটা আমরা ছোটবেলা থেকে যদি কলমটাকে যদি এইভাবে জানতেছি এই বিষয়টা, কিন্তু এখন কলমটা যদি অন্যভাবে হয়, তাহলে বিষয়টা যদি অন্যভাবে আমাদেরকে দেখানো হয়, আমরা ছোটবেলা যেটা দেখছি এটা ভুল ছিল। তো ছোটবেলায় যেটা তুমি দেখছো, বড়বেলায় দেখলে যে এই ছোটবেলায় দেখানো, ছোটবেলায় বলানো, ছোটবেলায় পড়ানো, ছোটবেলায় মনে করা, এই জিনিসটা আসলে সেরকম নয়। এখন কি ছোটবেলার উপরে তুমি কায়েম থাকবা, নাকি বড়বেলার উপরে কায়েম হবা? অবশ্য আমি এখন বর্তমান যেটা ওটার উপর কায়েম হব। তাহলে তুমি আমাকে আর নতুন কথা কি জিজ্ঞেস, তোমার কাছে তো তোমার উত্তর রয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা অগ্রসর হই। এভাবে অগ্রসর হইলে তো খুব মুশকিলের কথা। তাহলে অন্টোলজিক্যাল এন্টিটির কথা আলোচনা করতে গেছিলাম, সেখান থেকে আমরা কলমে চলে গেলাম। অন্টোলজিক্যাল এন্টিটি, ওকে। অন্টোলজিক্যাল এন্টিটি মানে হচ্ছে যে কোনো এন্টিটিকে, যে কোনো কিছু সম্পর্কে অন্টোলজিক্যাল সেন্সে আলোচনা করা। তাহলে একটা কলমকে নিয়ে যখন আমি অন্টোলজিক্যাল সেন্সে আলোচনা করব,
তখন কলমটা একটা অন্টোলজিক্যাল এন্টিটি হয়ে গেল, মানে সাবজেক্ট অফ আওয়ার অন্টোলজিক্যাল ডিসকাশন। ওকে, তাহলে যে কোনো কিছুর একটা অন্টোলজি হতে পারে। অন্টোলজি মানে হচ্ছে যে ভিতরের দিকটা কি। অন্টোলজি মেটাফিজিক্সেরই একটা মানে অন্য নাম, একই কথা। এখন নাম্বারগুলো যদি আমাদের আইডিয়া মাত্র না হয়, যদি রিয়েল হয়, তাহলে আমরা পাই একটা কলমকে, এককে তো পাই না, এটাকে ভেঙে ফেললেও তো এক থাকবে। আবার সেটা যদি আমাদের মানে দুইটা কনফ্লিক্টিং ধারণা। একটা কনফ্লিক্টিং ধারণা হচ্ছে যে নাম্বারস আর আইডিয়াস। এটার প্রবলেমটা কি আবার আমাকে একটু বলো। আমি ভাবছি যে তাহলে তোমাদের সাথে কোর্স না গাইয়া আলোচনা আগাবো। হ্যাঁ, দরকার হলে গতকালকে পড়া রিপিট করে আজকে শেষ করব, যদি শেষ করতে না পারি। একজন আমাকে বলো, পুরবী বলছিলা প্রথমে এই ধরনের কথা, তোমার যদি নেটওয়ার্ক ঠিক থাকে তুমি একটু পার্টিসিপেট করতে পারো। স্যার কোশ্চেনটা একটু আবার করেন স্যার, নেটওয়ার্কের প্রবলেমের কারণে বুঝতে পারিনি। আচ্ছা, আমরা যদি নাম্বারগুলোকে নিছক অ্যাবস্ট্রাক্ট মানে মানে আমাদের ব্রেইন ক্রিয়েশন আইডিয়া হিসেবে মনে করি, হোয়াট ইজ দ্য প্রবলেম? স্যার ব্রেন ক্রিয়েশন আইডিয়া যদি স্যার আমরা নাম্বারগুলোকে মনে করি, তাহলে স্যার এটার কোনো স্যার আমরা রিয়েলিটি পাই না স্যার। স্যার যেমন স্যার এটার ক্ষেত্রে ওই প্যাগাসাসের এক্সাম্পলটা দিছিলেন, যেটা শুধু আমাদের হাতেই আছে, কিন্তু স্যার ইয়াতে দেখি না। আবার স্যার এটা বলছিলেন যদি স্যার মানে এটা যদি হিউম্যান ক্রিয়েটেড হয়, তাহলে স্যার মানে এরকমও হইতে পারে যে স্যার এটা শুধু মানুষকে সহায়তার জন্য স্যার নাম্বারটা মানুষ মানে মানুষের নিজের সাহায্যের জন্য মানুষ নাম্বারটা ব্রেনই ক্রিয়েট করছে। এই জন্যই তো বলছিলাম পুরবী হ্যাজ কাম ব্যাক ইন হার ফুল ফর্ম, আই হোপ। কারণ আমি নিচের দিকে সেই পয়েন্ট এখন আসি নাই। আমরা এখানের মধ্যে বলেছিলাম যে অ্যানথ্রোপোসেন্ট্রিক, হ্যাঁ অ্যানথ্রোপোসেন্ট্রিক, যে আমাদের জন্য। এখানে একটা কথা হলো, আফরিন কিন্তু এটা খেয়াল করবে। আফরিন, স্যার মানবকেন্দ্রিক ধারণা মতবাদ, স্যার আমি শুনতে পাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। সেটা হচ্ছে যে নাম্বারগুলো যদি শুধু আমাদের আইডিয়া হয়, তাহলে বাস্তব জগতের মধ্যে নাম্বার থাকার কোনো দরকার ছিল না। হ্যাঁ, নাম্বার ছাড়াই দুনিয়াটা তৈরি হইতো, দুনিয়াটা বিবর্তিত হইতো। হ্যাঁ, এবং দুনিয়ার নাম্বার যদি মানুষের একটা আইডিয়া হয়, এই দুনিয়াতে যদি মানুষ তৈরি না হইতো, মানুষের বিবর্তন না হইতো, তাহলে কি দুনিয়াটা কি অসম্পূর্ণ থাকতো? এবং কোনো কারণে মানুষরা যদি এখান থেকে বিলুপ্ত হয়ে যায়, তাহলে কি দুনিয়াটা কি ধ্বংস হয়ে যাবে? মোটেও না। তাহলে তাই যদি হয়, তাহলে অথচ আমরা দেখি যে নাম্বার ইজ এভরিহোয়ার এন্ড এভরিথিং ইজ কনসিস্ট অফ নাম্বার। ওকে, এবং সেটার মেটাফিজিক্স আমরা জানার চেষ্টা করতেছি। তাহলে আমরা যদি বলি যে নাম্বারগুলো আইডিয়া, আমাদের ব্রেন ক্রিয়েশন, তাহলে আমরাই যদি না থাকি, আমাদের ব্রেনে যদি না থাকে, তাহলে তো জগতের কোনো অসুবিধা হইতো না। অথচ কিন্তু নাম্বার না থাকলে কোনো জগৎ তৈরি হইতো না। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেটা বলতেছি নাম্বারগুলো আমাদের আইডিয়া। হ্যাঁ, আমরা যদি বলি যে অ্যানথ্রোপোসেন্ট্রিক মানে জগৎ তৈরি করেছে আমাদের জন্য, সেজন্য জগৎ মধ্যে নাম্বার দেওয়া হয়েছে। হ্যাঁ, সেই ধরনের আলোচনা হলে তখন সেটা আর কোনো এটা নিয়ে আর কথা নাই। তাহলে তো স্যার এটা স্যাটিসফ্যাক্টরি না স্যার। আমরা যে সেমিনার করেছিলাম, হিউম্যানের জন্য ক্রিয়েশন হয় নাম্বারটা। হ্যাঁ, আমরা যে সেমিনার করেছিলাম যে ওই যে সেদিন গত শনিবারে, যে আমরা সুপ্রিম, হ্যাঁ, তাহলে বাকি সবগুলাই আমরা মারবো, কাটবো, যা কিছু করবো, কারণ দুনিয়াটা তো আমাদের জন্য আল্লাহ তাআলা, খোদা তাআলা, ঈশ্বর বানাইছে। হ্যাঁ, কিন্তু সেইটা তো আসলে আমাদেরকে স্যাটিসফাই করে না। হ্যাঁ, আমরা তো মনে করি যে জগৎ একটা নিয়মে চলে, আমরাও নিয়মের অধীন। মেবি উই আর অ্যাডভান্স, বাট উই আর নট beyond the universal laws. তো তাই যদি ল হয় সব জায়গায়। জি প্লিজ আফরিন। স্যার বলছি নাম্বারগুলো আসলে কি জন্য আসছে তাইলে? হ্যাঁ, নাম্বারগুলো আসছে জগতের, নাম্বারগুলো, হ্যাঁ শোনা যাচ্ছে, নাম্বার আসছে জিনিসগুলোকে তৈরি করার জন্য, পরিচালনা করার জন্য, জগৎ পরিচালনার জন্য। নাম্বার যদি সমগ্র জগৎ পরিচালনার জন্য সব জায়গাতে অত্যন্ত কার্যকরী হয়, তাহলে সেগুলা হিউম্যান আইডিয়া মাত্র, মানুষের উপরে সেগুলো নির্ভর করে। এই ধরনের কথা কি আমরা সঠিক মনে করতে পারি? না স্যার, কারণ মানুষ তো জগতের একটা অংশ। হ্যাঁ, আর আমরা যদি বলি যে মানুষ জগতের কেন্দ্র, তাহলে মানুষ এগুলা তৈরি করেছে,
কিন্তু মানুষ তো জগৎ তৈরি করে না, এটা একটা প্রবলেম যে মানুষ তো জগতের মধ্যে নিজেকে আবিষ্কার করে। I find myself in the world and I engage in the metaphysical question, who is me, what is the reality of the world, what is my relation of the world with the world, এগুলো আমি চিন্তা করি, এক্সিস্টেন্সিয়াল কোয়েশ্চেন তুমি বলতে পারো। কিন্তু আমি তো জগৎ তৈরি করি নাই, তাহলে জগৎ তৈরি হয়েছে কিভাবে? তৈরি হয়েছে যেভাবে তৈরি হয়েছে, সেখানে নাম্বার হচ্ছে একটা ভাইটাল রোল প্লে করে, সেটা মানুষের উপর নির্ভর করে না। সো আমরা যদি বলি যে নাম্বার হচ্ছে যে আমাদের কতগুলো আইডিয়া মাত্র, উই ক্রিয়েট নাম্বারস ইন আওয়ার আইডিয়াস, এই কথাটার সমস্যা হচ্ছে এটা। আমি এটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম। আই হোপ। জি, তাহলে কি তার নমিনালিস্টরা যেটা মনে করে যে নাম্বার হচ্ছে ফিজিক্যাল পার্টিকুলার এন্টিটি, তাহলে কি স্যার ওটা ভুল? আই মিন নমিনালিজম যারা আছে মানে ওদের মতামত আর কি। নমিনালিজম ভুল স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। নমিনালিজম ভুল নাকি পার্টিকুলারিজম? নমিনালিজম পার্টিকুলার একই কথা, নাকি ইউনিভার্সালিজম ভুল বা সঠিক, এটা বলাটা আমাদের কাজ নয়। এগেইন এটা ফিলোসফি পড়ার মেথোডোলজির সাথে রিলেটেড, যেটা তোমরা ফার্স্ট ইয়ারে খুব ক্লিয়ার হওয়ার কথা ছিল। এজন্য আমার প্রস্তাবনা হচ্ছে না সরি বলছে কেন? এটা মুশকিল, তুমি কথাটা বলা। সরি বলি না স্যার, ওকে স্যার। ওকে ওকে আচ্ছা ওকে হ্যাঁ স্যার সরি বলি না। ওকে, সেটা হচ্ছে যে আমার একটা প্রস্তাবনা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে ফিলোসফিতে যারা ভর্তি হয় তাদেরকে গ্রিক ফিলোসফি এবং প্রবলেম ফিলোসফি ছাড়া আর কোনো কিছুই না পড়ানো, একদম মানে অনেক দীর্ঘভাবে, অনেক সংক্ষেপে, অনেক বিস্তারিতভাবে, অনেক এভাবে অনেক সেভাবে সারা বছর ধরে তাদেরকে ফিলোসফি জিনিসটা কি এটা খালি বোঝানো, আর একটুখানি গ্রিক ফিলোসফি পড়ানো, এছাড়া আর কোনো কিছুই পড়ানো উচিত না। হ্যাঁ স্যার এটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি স্যার। জি স্যার হাড়ে হাড়ে টের পাচ্ছি স্যার, ফিলোসফিটা যে কি স্যার এইটাই আগে বোঝানো দরকার ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খুব ইচ্ছে করে যে ফার্স্ট ইয়ারে কোর্স নিতে, প্রবলেমস ফিলোসফির ক্লাস নিতে, কিন্তু আমার ওই যে ক্লাস লোড এত বেশি যে, এবং আমি ক্লাসগুলোকে মানে অনেক ভালোভাবে নেওয়ার চেষ্টা করি। তোমাদের 1 ঘন্টা ক্লাসের জন্য আমার 2 ঘন্টা পড়াশোনা করা লাগে, নগদ পড়াশোনা। হ্যাঁ তো আমি পারি না, কিন্তু আমার খুব ইচ্ছা যে স্যার আপনি বলছেন স্যার আপনি আমাদেরকে পড়ানোর জন্য স্যার 2 ঘন্টা পড়াশোনা করেন, কিন্তু স্যার আমরা এমন যে স্যার মানে আমি আর কি মানে পড়াশোনা না করে ক্লাসে আসি, সেজন্য স্যার বুঝতে কষ্ট হয়। বুঝছো, আমি যখন ক্লাসে আসি, মানে তোমাদের ফিজিক্যাল ক্লাসে এবং অনলাইন ক্লাসে বোথ, আমি রীতিমতো একটা আতঙ্কে থাকি, মানে একটা মানে ইয়াতে থাকি যে এই পয়েন্টটা যদি কেউ জিজ্ঞেস করে আমি কি বলবো, ওইটার সাথে এটা মিলছে কিনা, এটার সাথে পুরো জিনিসটা মাথার মধ্যে সেট করে মেটেরিয়াল গুলো হাতে নিয়ে তারপরে আমি ক্লাসে ঢুকি, ক্লাস শুরু করি। কিন্তু ঢুকার পরে দেখি যাদেরকে আমি মোকাবেলা করছি, স্যার এখানে তো স্যার আমার প্রবলেমটা, স্যার এখানে তো স্যার আমার প্রবলেমটা এই যে না পড়ে ক্লাসে আসি, তো যখন স্যার কেউ কোনো প্রশ্ন করে হঠাৎ করে স্যার বলতে পারি না আসল উত্তরটা কি হতে পারে। আচ্ছা তো এইগুলো তো আফরিন আমাদের উচ্চশিক্ষার যে কালচার সেটার মধ্যে রয়ে গেছে, একটা সিস্টেমের মধ্যে আমরা আসতে পারতেছি না, যার কারণে এটা এককভাবে তোমাদের দোষ না, এককভাবে আমাদের না, এটা সবাই আমরা দায়ী কালেকটিভলি। আচ্ছা যাই হোক, আমরা একটু প্রসিড করি, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ ওকে স্যার, ওকে স্যার। তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম, আমরা নাম্বারকে যদি মাত্র একটা আইডিয়া মনে করি, এখানে একটা কথা আছে যে কনস্ট্রাকটিভিস্ট থিওরি, যে আমরা নাম্বার কনস্ট্রাক্ট করেছি ইন আওয়ার ব্রেন। তাহলে পূর্বই আমাদেরকে যে প্রবলেমের কথাগুলো স্মরণ করিয়ে দিল, আমি তোমাদেরকে যেগুলো বলেছি যে উই মে হ্যাভ এন আইডিয়া অফ এ পেগাসাস, এ ফ্লাইং হর্স, বাট উই ক্যানট রাইড অন এ ফ্লাইং হর্স। ওকে, উই ক্যান হ্যাভ এ ভেরি clear cut idea about food, but that will not meet our hunger. You can think about anything, but that will not solve your problem. That is one side of the problem. The another side of the problem is that when you think that এই যে এখানের মধ্যে একটু দেখো, আমি একটু বের করে দেখাই।
যখন তুমি বলবা যে নাম্বারস আর নট আইডিয়াস দ্যাট আর রিয়েল, তো ক্যান ইউ শো মি এ নাম্বার? দিস ইজ ওয়ান পেন, ক্যান ইউ শো মি ওয়ান? হ্যাঁ, কেউ একজন বলতে পারে যে এই যে এখানের মধ্যে আপনি স্ক্রিন দেখাচ্ছেন, এখানের মধ্যে আমরা দেখছি এই যে ওয়ান, এই যে টু, তাই না? মনে করো আমি এখানে লিখলাম ওয়ান, ওকে, আমি এখানে লিখলাম একটা বড় করে একটা ওয়ান লিখলাম, এই ওয়ান, ওয়ান দেখা গেল? জি স্যার। এই তো ওয়ান। আচ্ছা, এইটা এবং এটার পাশে ধরো আমি আরেকটা লিখলাম, এইটা, এই দুইটা জিনিস কি এক জিনিস? হ্যাঁ না স্যার, লিখে পার্থক্য আছে। হ্যাঁ স্যার না একটা স্যার, বিষয় হচ্ছে কি এর ধারণাটা একই, বাট আমি মিনিং এটাকে স্যার এক কিন্তু লিখার পার্থক্য আছে। তাহলে মিনিং এর কথা যেটা বলছি ওটা তো নন ফিজিক্যাল, ইউ গট ইট? জি স্যার। মিনিংটা তো নন ফিজিক্যাল, তাই না? জি স্যার। তার মানে হচ্ছে যে আমরা যদি মনে করি যে নাম্বারস আর ফিজিক্যাল এন্টিটিস, তাহলে আমরা একটা কাউন্টার মানে ইনটুইটিভ পজিশনে যাই, আমরা একটা কমন সেন্স বিরোধী পজিশনে যাই, তাই না? জি স্যার। নাম্বারস আর নট ফিজিক্যাল। তা নাম্বারস যদি আমাদের মেয়ের আইডিয়াও না হয়, নাম্বার যদি ফিজিক্যালও না হয়, তাহলে নাম্বারগুলো কি? একটা আইডিয়া হতে পারে যে ইউ সি ইট, ইউ মাইট ইনস্টিড সে দ্যাট নাম্বারস বা এই ধরনের জিনিসগুলো ডিপেন্ড আওয়ার আইডিয়াস অ্যাবাউট দেম, এগুলা মানে আমাদের আইডিয়ার উপর নির্ভর করে, দ্যাট ইজ উইদাউট আওয়ার থিঙ্কিং অ্যাবাউট দেম। এনিওয়ে, সরি আমি মাহফুজের কথাটা ধরতে পারিনি, একটু রিপিট করো। অন্তর একটা প্রশ্ন করেছিল স্যার, অন্তরা যদি আবার প্রশ্নটা করতে। আমি 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 বলছি যে আমি সাইকোলজিক্যালি তোমাকে কানেক্ট করতে পারিনি এই কথাটা। ও আচ্ছা স্যার স্যার আমার প্রশ্নটা হচ্ছে স্যার, বলো বলো। না, আমরা যে সবসময় নাম্বারকে আনরিয়াল আনরিয়াল এটা বলতেছি, কিন্তু আমরা তো দৈনন্দিন জীবনে এটাকে প্রয়োগ করতেছি, শুধু আমরা ধরতে পারতেছি না তাই বলে যে এটা আনরিয়াল, একেবারেই আনরিয়াল হয়ে গেল। তো আমরা যে প্রয়োগ করতেছি, তো এটার ব্যাখ্যা আপনি কিভাবে দিবেন? যেটা আমরা তো কাজে লাগাচ্ছি জিনিসটাকে। ওয়েল, এখন আমরা তো অনেক কিছুকে কাজে লাগাই, আমরা বাচ্চাদেরকে ঘুম পাড়ানি মাসে পিসির গল্প বলে ঘুম পাড়াই, তো তুমি কি বলবা ঘুম পাড়ানি মাসে পিসি এটা রিয়েল? না। সামথিং লাইক দিস। ওকে, এখন যেটা যেটা আমার অভিজ্ঞতার বাইরে সেটা কি আমি বলবো আছে? আমি তোমাদেরকে তোমাদের মাথা যাতে মানে গোলায় না যায় সেজন্য তোমাদেরকে আমি একটা সূত্র বলে দেই যে আমাদের সেই যে মৌলিক ডিবেট, আমার মনে হয় ফিলোসফিতে যদি ডিবেট গুলো তৈরি করা হয়, ক্যাটাগরাইজ করা হয়, ডিবেট ক্যাটাগরির মধ্যে আমার কাছে আমার দৃষ্টিতে এক নম্বরের ডিবেট হচ্ছে দ্য কন্ট্রোভার্সি বিটুইন রিয়ালিজম এন্ড আইডিয়ালিজম। হোয়াট ইজ রিয়ালিজম? If it is, then it exists by itself. It is not dependent on any other thing. Whether you count it, whether you accept it, whether you know it, whether it comes to you, whether it is effective for you or not, doesn't matter. If it is, then it is. If it is P, then it is P in every situation. Okay. Our idealist bolbe, no, your idea is most important. How can you say about anything which you don't have any knowledge of that thing? ওকে, তুমি যদি বলো যে এটা আমি জানি না কিন্তু এটা অস্তিত্বশীল, তো তুমি কিভাবে বলতে পারো যে এটা অস্তিত্বশীল যখন তুমি বলো জানো না? তাহলে অ্যাটলিস্ট তুমি জানো যে এটা অস্তিত্বশীল। আমি বুঝতেছি না যে বাস্তববাদ এবং ভাববাদের মধ্যে কথাটা আমরা কেন আনলাম, এটা তোমরা মানে পয়েন্টটা ধরতে পারছো কিনা? জি স্যার, ধরতে পারছি। পয়েন্টটা হচ্ছে, সজীব একটু বলবে তাহলে কিভাবে তুমি বুঝতেছো, কানেক্ট করছো? স্যার
সজীব স্যার, মাহফুজ স্যার। ও মাহফুজ, মূলত স্যার অন্তরা মানে বলতে চাচ্ছিল স্যার নাম্বার, মানে নাম্বারটাকে তো আমি স্যার আনরিয়েল বলছি, মানে অন্তরার ভাষ্যমতে নাম্বার হচ্ছে আনরিয়েল, কিন্তু নাম্বারটাকে আমি দৈনন্দিন জীবনে আমি ইউজ করছি, কিন্তু নাম্বারটাকে আমি ইউজ করছি ঠিক, কিন্তু নাম্বারের যে মেইন ধারণা 1 2 3 4 5 এটা আমার অ্যাবস্ট্রাক্ট এন্টিটি হিসেবে ধরলে এটা আমার মনের মধ্যে আছে। আমি একটা টেবিল, একটা চেয়ার বলছি, একটা গ্লাস বলছি, কিন্তু এই যে ওয়ান আমার আইডিয়ার মধ্যে আছে, যেমনটা আমার প্লেটোনিক আইডিয়ার মধ্যে পেয়ে থাকি স্যার। যেমন ঠিক একরকম ভাবে আইডিয়ালিজম এবং আপনি রিয়েলিজম ডিসটিংশন করলেন, যেমন আমি যখন কোনো একটা জিনিস লাল বলবো, রিয়েলিস্টটা বলবে কি যে লালটা স্বাধীনভাবে এক্সিস্ট করে, বাট আইডিয়ালিস্টটা বলবে যে কি যে লালের যে রেডনেস বা আপনার হচ্ছে কালারনেসটা, একটা যে ইউনিভার্সালিটি, এটা আমার ধারণার মধ্যে এক্সিস্ট করে, মূলত এখানেই স্যার। আচ্ছা, মাহফুজ অথবা এনিওয়ান, অন্য কেউ বললে আমি খুশি হব, অথবা অ্যাটলিস্ট মাহফুজ বলবে, হোয়াট ইজ দ্য প্রবলেম অফ আইডিয়ালিস্টিক পজিশন? আইডিয়ালিস্টিক পজিশনে স্যার প্রবলেমটা স্যার আমার কাছে মনে হয় স্যার যে স্যার এই যে অ্যাবস্ট্রাক্টের যে ধারণাটা, ইউনিভার্সালিটি, যে মানে একটা জিনিসকে আমি লাল বলছি, এই লালের যে রেডনেস অথবা আপনার কালারনেস, এই ধারণাটা আমার মধ্যে থাকে, কিন্তু এটা তো অন্যজন একভাবে না দেখতে পারে, অন্যজন বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে পারে, মানে ইউনিভার্সালিটির একটা প্রবলেম থেকে যায় এখানে। এটা তুমি যেটা সাবজেক্টিভিটির উপরে গুরুত্ব দিয়ে আইডিয়ালিজমকে ব্যাখ্যা করছো, আইডিয়ালিজমের ব্যাপারটা ঠিক সেরকম নয়, তবে তোমার কথাটা প্রাসঙ্গিক। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি কোনো কিছু সম্বন্ধে কোনো কিছু যখন জানলাম, জিনিসটা যদি আসলেই তা না হয় তাহলে আমি জানলাম কিভাবে? এটা যদি আসলে কলম না হয় তাহলে এটা আমি কলম হিসেবে জানবো কিভাবে? It has to be a pen first, then I can come to know that I can get the idea that it is a pen. Yes sir, okay sir. From that point of view, realism seems better. So better sir, but sir আমি কলমের ধারণাটা পাচ্ছি কিভাবে? সেটাও গুরুত্বপূর্ণ। তাহলে দেখা যাচ্ছে আমি যদি কলম সম্বন্ধে, কলমটা আছে বটে, ঠিক আছে, কিন্তু ইন সাম ওয়ার্ল্ড যেটার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তো যেটা আমার বিয়ন্ডে আছে, which doesn't exist for me, exist by itself, তো which does not exist for me, not in my knowledge area, not in my epistemic world, why I should say anything about this? ওকে, সেই দৃষ্টিতে কিন্তু আইডিয়ালিজমটা কারেক্ট। ওকে, সেজন্য আমাদের এই যে আমরা যে আলোচনা করছি, আমরা যে ফিলোসফিক্যাল অ্যাসোসিয়েশন এর ব্যানারে যে আলোচনা করছি, তার মধ্যে কিন্তু রিয়েলিজম আইডিয়ালিজমের দ্বন্দ্ব নিয়ে কিন্তু একদিন আলোচনা হতে পারে। হ্যাঁ, তো অবশ্যই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু পরবর্তী আলোচনার কোনো টপিক কিন্তু ঠিক করা হয় নাই। আমাকে মাঝখানে একদিন বলল আমাদের পুনম স্যার, পুনম বলল, পুনম কোথায় আজকে আছে নাকি? জি স্যার, আছি স্যার। আচ্ছা আচ্ছা, তো ভাবতে থাকো, তুমি কয়েকটা টপিক নিয়ে চিন্তা করো। তোমাদের আলোচনাগুলো অ্যাটলিস্ট আমি খুব এনজয় করছি, এবং এভাবে আস্তে আস্তে আমরা আলোচনা করলে একসময় তোমরা বলতে পারবা যে হ্যাঁ, মোজাম্মেল স্যারের সাথে আমরা এটা শুরু করেছিলাম। স্যার স্যার আমি রেডি করতেছি স্যার। হ্যাঁ করো। হ্যাঁ, কে জানি বলছিলে কি? স্যার আপনি আজকে কি বলেন স্যার, সব মাথার উপর দিয়ে গেছে, একটু যদি সামারি করেন। আমি তো কোনো কিছু পড়াই নেই আজকে। হ্যাঁ স্যার, এগুলা কি স্যার, সবগুলা আউলা দিয়ে গেছে, পুরা স্যার সব পেঁচাই গেছে। আচ্ছা, একটা আমাদের যে কি বলা যায়, যে গ্রুপ স্টাডি বলে একটা জিনিস আছে, সেটা করা গেলে মনে হয় ভালো হতো। আমি মাঝখানে একটু কথা বলেছি, সেজন্য তোমরা যদি আমাকে পারমিশন দাও বা বলো, তাহলে আমি কিছুক্ষণ আজকে একটু ওভারস্টে করব। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা আলোচনা করছিলাম, যে এটা হতে পারে যে সেগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াও শুধু নয়, এবং সেগুলা একেবারেই পার্টিকুলার, সেটা তো নয়ই বটে। তাহলে ব্যাপারটা কি? তাহলে ব্যাপারটা হতে পারে যে এই দুটার মাঝামাঝি মানে সেগুলো আমাদের উপরে নির্ভর করে। ওকে, এগুলো আমাদের উপর নির্ভর করে, আমাদের জানার উপর নির্ভর করে, কিন্তু আমাদের উপর জানার উপর নির্ভর করলেও আমাদের জানা এগুলাকে তৈরি করে না। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি বলি যে নাম্বারস আর আমাদের হিউম্যান কনস্ট্রাকশন, এটা হলো কনস্ট্রাকটিভিস্ট থিওরি, আর এটা সঠিক হতে পারে অথবা ভুল হতে পারে,
কিন্তু এই কনস্ট্রাকটিভিস্ট থিওরি নাম্বার আমরা জেনারেট করেছি আমাদের আইডিয়া হিসেবে, সেটা আমাদের অন্টোলজিক্যাল কোয়েশ্চেন গুলোকে খুব একটা আনসার করে না। কারণ আমাদেরকে ছাড়াই জগৎটা তৈরি হইতে পারে, এবং জগৎটা যদি তৈরি হয় নাম্বার দিয়ে, আমরা সহ সবকিছুর মধ্যে যদি নাম্বার থাকে, পিথাগোরিয়ান পজিশনটা তোমাদের মনে থাকবে, তাহলে কনস্ট্রাকটিভিস্ট থিওরিটা রং। ওকে, আচ্ছা। তো আর মাঝখানে যে বলছিলাম যে অ্যানথ্রোপোসেন্ট্রিক পজিশন, সেটা হচ্ছে যে নাম্বারগুলা মানুষের তৈরি, মানুষ নিজের সুবিধার জন্য তৈরি করেছে, আরোপ করেছে আমাদের আইডিয়া মতো, রিয়েলি সেটা এক্সিস্ট করে না। এখন রিয়েলি বলতে কি বোঝায়? ইজ রিয়েলিটি ফিজিক্যাল? তাহলে তো এক ধরনের, আমরা যদি বলি রিয়েলিটি কুড বি বোথ ফিজিক্যাল বোথ নন ফিজিক্যাল, তাহলে আলাদা জিনিস। তাহলে রিয়েলিটি নিয়ে আমরা তিনটা পজিশন নিতে পারি। একটা হচ্ছে রিয়েলিটিস আর ফিজিক্যাল, আরেকটা নিতে পারি যে রিয়েলিটিস আর নন ফিজিক্যাল, আরেকটা পজিশন নিতে পারি রিয়েলিটিস আর বোথ ফিজিক্যাল অ্যান্ড নন ফিজিক্যাল। এই তিনটার বাইরে রিয়েলিটি সম্বন্ধে আমরা কিন্তু চতুর্থ কোনো পজিশন নিতে পারি না। পারি না স্যার। আমি মৌমিতাকে খুঁজেছিলাম, মৌমিতার কি নেটওয়ার্ক ঠিক হয়েছে? জি স্যার, একটু সমস্যা ছিল মোবাইলের, ওই জন্য। আচ্ছা, এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। রিয়েলিটি ফিজিক্যাল নাকি নন ফিজিক্যাল, এই পজিশনে এই প্রশ্নে আমরা কয়টা পজিশন নিতে পারি? স্যার আপনি তিনটা বলেছিলেন, যদিও আমি জিনিসটা বুঝতে পারি নাই। আরে আমার কথা বাদ দাও না, আরে আমার উপরে চাপাচ্ছ না। আপনি বলেছিলেন, উনি বলেছে, নিজেরটা বলো। এতদিন তো মানুষের কথা কইছো। হ্যাঁ স্যার আমার কাছে মনে হয় দুটাই। কেন এমন হতে পারে না যে আমি যে ছায়া এবং আমার যে দেহের উদাহরণ দিয়েছি, একটা হলো যে দেহটাই বাস্তব, ছায়াটা হচ্ছে যে অবাস্তব। আরটা হলো আমার ছায়াটা বাস্তব, দেহটা হলো অবাস্তব। আরটা হতে পারে যে ছায়াটা ছায়াটার মতো বাস্তব, দেহটা দেহের মতো বাস্তব, দুটোই বাস্তব। মানে আমাদের স্বপ্নটা, আমার কাছে মনে হয় প্রথমটা। তোমার কাছে প্রথমটা মনে হতে পারে, কারো কাছে দ্বিতীয়টা মনে হতে পারে, কারো কাছে তৃতীয়টা মনে হতে পারে। কিন্তু আমার কোয়েশ্চেনটা ছিল যে এই তিনটা ছাড়া কি চতুর্থ কোনো অপশন হতে পারে? চতুর্থ স্যার এখনো ভাবি নাই। হ্যাঁ হ্যাঁ, তোমরা থার্ড ইয়ারে রডরিক এম চিজমের এপিস্টেমোলজি বইটা পড়ছো না? ওখানে একটা এপিস্টেমিক স্কেল ছিল না? 13 স্টেপস হিসেবে তোমরা পড়তা, উপরে 6, নিচে 6, মাঝখানে 0। আচ্ছা, তাহলে এক পাশে হলো পজিটিভ, আরেক পাশে হলো নেগেটিভ, মাঝখানে কি? জিরো, নিউট্রাল, কাউন্টারব্যালেন্স। ওকে, তাহলে একটা বিষয়ে তুমি সঠিক হইতে পারো, একটা বিষয় ভুল হইতে পারে, অথবা হইতে পারে যে বিষয়টা সম্বন্ধে তুমি জানো না, তুমি উথল করছো, এটা হতে পারে না? আচ্ছা, এটা কি হতে পারে মৌমিতা যে বিষয়টা একই সাথে কোনো শর্ত পরিবর্তন ছাড়াই সত্য এবং মিথ্যা, ট্রু এন্ড ফলস, বোথ এট দ্য সেম টাইম, উইদাউট এনি চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট অর ইন দ্য কন্ডিশন? স্যার হতে পারে। হতে পারে না স্যার। না, পারে না বললো কে? স্যার হতে পারে না স্যার। স্যার হতে পারে না। পুরবী, হ্যাঁ, তাহলে এখন পুরবী একটা কিছু বললো, মৌমিতা একটা কিছু বললো, আমাদের ক্লাসটা জমজমাট হতো যদি আমরা এখন একটা পোল নিতে পারতাম যে কে কি বলে। যারা যারা বলবে, যারা যারা পক্ষে বিপক্ষে বলবে, একটা পক্ষ দেখা যাবে যে তারা হলো নিরপেক্ষ, তারা কোনো কিছুই বলবে না। স্যার একই সময়ে একই অবস্থায় একটা জিনিস সত্য মিথ্যা স্যার কখনো এটা হইতে পারে না স্যার আমার মতে, যদি না কোনো ভিতরের বাইরে চেঞ্জ হয় স্যার, চেঞ্জ আসে। স্যার শ্রোডিঞ্জার ইকুয়েশন হিসেবে স্যার সত্য মিথ্যা দুটো হতে পারে স্যার। শ্রোডিঞ্জারের যে জি মৌমিতা, হ্যাঁ স্যার আপনি একটা উদাহরণ বলেছিলেন ওই মার্ডার নিয়ে একটা, যে মানে আসলে কে খুন করছে। হ্যাঁ, এখন এটা যদিও বা সত্য হলো, অন্যের কাছে এটা মিথ্যা হতে পারে, আবার অন্যের কাছে এটা সত্য হতে পারে, এটা আমার কাছে মিথ্যা হতে পারে, এই জিনিসটা স্যার। হ্যাঁ, এটাই আমি বলতে চাচ্ছিলাম। তাহলে আমি কিছু বলবো না, আমার মেয়েটা তোমাকে একটু বোঝাবে? পুরবী, মৌমিতাকে কিছু বলবে?
স্যার মার্ডারের এক্সাম্পলটা ও যদি আবার একটু বলতো স্যার, তাহলে আমি ধরতে পারতাম। মৌমিতা বলো। ওই যে মার্ডার হচ্ছে মানে একজনকে কেউ খুন করছে, কিন্তু এটা কোনো প্রমাণ নাই বা সাক্ষী নেই, ওরকম এক লাইনে এটা। না, এটা আরেকটু বলো তো, চিটের মাধ্যমে চিট কি একটু হতে পারে? ডিটেইলসে বললে স্যার বুঝতে পারতাম, যেটা আমি ও বলতে চাচ্ছে, মৌমিতা যেটা বলতে চাচ্ছে যে কারো কাছে মানে এটা সত্য, কারো কাছে ওটা সত্য, কারো কাছে হচ্ছে যে কেউ একজন হত্যাকারী হতে পারে, আবার বাস্তবে সেটা নাও হতে পারে। অর্থাৎ মার্ডার কেস এক্সাম্পলে আমরা কাউকে মার্ডার হিসেবে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমাদের রাইটও হতে পারে, একই সাথে এটা রংও হতে পারে, এরকম কিছু কি মৌমিতা? হ্যাঁ স্যার। তো এই মৌমিতার কথার মধ্যে ফ্ল কি, মানে এটার অসঙ্গতিটা কোন জায়গায়, সেটা কি পুরোপুরি একটু বলবে? যে পুরো তাহলে এইটা এই এক্সাম্পল দিয়ে মৌমিতা বলতে চাচ্ছে যে একই সাথে একটা জিনিস ট্রু ফলস হতে পারে, একই সাথে সামবডি। স্যার এটা তো স্যার পুরোটা ধরে নেওয়ার উপরে স্যার, যেহেতু স্যার এখানে সাক্ষী স্যার নাই স্যার কেউ, এটা তো স্যার ধরে নেওয়ার উপরে হয়েছে স্যার। মনে করো সাক্ষী নাই, মনে করো ছুরিকাঘাতে যে লোকটা নিহত হয়েছে সেই লোকটার একেবারেই তাজা ডেড বডির পাশে যেই ছুরি দিয়ে আঘাত করেছে সেই ছুরিটা হাতে ধরে আছে, রক্ত লেগে আছে, এভাবে আমি একজনকে দেখলাম। এখন আমি তাকে কি রেস্কিউয়ার মনে করব নাকি তাকে আমি মার্ডারার মনে করব? মৌমিতা বলতে চাইবে যে আমি দুটোই মনে করতে পারি। স্যার এই ক্ষেত্রে তো দুইটা মনে, হ্যাঁ স্যার বলেন। যেটা মাহফুজ একটু করে শয়ডিঙ্গারের বিড়ালের কথা বললো, শয়ডিঙ্গারের বিড়ালের কাহিনী কি তোমরা জানো? না স্যার। না স্যার। হ্যাঁ মাহফুজ একটু বলো একেবারে খুব সংক্ষেপে। কই মাহফুজ? আমি কি নেটওয়ার্কে আছি নাকি? স্যার ওর মনে হয় কানেকশন প্রবলেম। ও আচ্ছা স্যার আমি শুনতে পাচ্ছি না স্যার, আমার নেটের প্রবলেম স্যার। শয়ডিং এখন শোনা যাচ্ছে? আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে যে একটা শ্রয়ডিঙ্গার হচ্ছে যে একজন পদার্থবিজ্ঞানী, তিনি ওই যে কোয়ান্টাম মেকানিক্স যেটা বলা হয় সেটা নিয়ে কাজ করেছেন। স্যার শোনা, আচ্ছা আমি বলছি আমারটা শোনো। তো তিনি বলেছেন যে আমরা একটা বাক্সের ভিতরে যদি একটা বিড়ালকে রাখি জীবিত, আর একটা তেজস্ক্রিয় যদি পদার্থ সেখানে থাকে, সেটা মানে অফ করা আছে, তো বিড়ালটা নড়াচড়া করতে গিয়ে যদি কোন একটা সুইচের মধ্যে তার মানে চাপ লাগে, তাহলে রেডিয়েশনটা শুরু হয়ে যাবে, আর রেডিয়েশন শুরু হলে বিড়ালটা মারা যাবে। এখন বক্সের মধ্যে যে বিড়ালটা আছে, বিড়ালটা কি ইতিমধ্যে সুইচটা টিপে দিয়েছে কিনা এবং রেডিয়েশন শুরু হয়ে সে মারা গেছে কিনা বক্সের বাইরে থেকে তো আমরা বলতে পারি না। তাহলে বক্সের বাইরে থেকে যদি আমরা হিসাব করি, হিসাব করে আমরা বলতে পারি যে 50% সম্ভাবনা হচ্ছে যে সে এখনো জীবিত আছে, 50% সম্ভাবনা হচ্ছে অলরেডি রেডিয়েশন বের হয়ে সে মারা গেছে। তাহলে বক্সের বাইরে লোকদের কাছে বক্সের ভিতরে বিরলটা হিসাব মোতাবেক একই সাথে জীবিত এবং মৃত। আমার কথাগুলো কি শোনা গেছে? জি স্যার শোনা গেছে, কিন্তু আমার কোশ্চেনটা হচ্ছে এক্স্যাক্টলি যদি বিড়ালটা জীবিত এবং মৃত হয়, ওটা তো হচ্ছে মানে আমরা বলতে পারতেছি না যে বিড়ালটা কি আসলে জীবিত কিনা মৃত, কিন্তু আমরা ধরে নিচ্ছি একই সাথে জীবিত এবং মৃত, কিন্তু এটা তো আমাদের হিসাব বলতেছে মার্ডার কেস এক্সাম্পলের মধ্যে যে লোকটা মার্ডার হয়েছে তার ডেড বডির পাশেই তাকে মার্ডার করার যে মানে মানে ইকুইপমেন্ট বা ওয়েপেন সেটা পাওয়া গেছে। তাহলে যে লোকটাকে ডেড বডির পাশে রক্ত মাখা ছুরি সহ পাওয়া গেল একেবারে লাগানো, হ্যাঁ, আমরা কি বলবো সে মানে তার বুকের মধ্যে বিদ্ধ হয়ে থাকাটা ছুরিটা সে টেনে বের করছে তাকে বাঁচানোর জন্য? এমন সময় আমি দেখেছি, এখন আমি মনে করছি যে সে আসলে একটা ছুরিকাঘাত করে দ্বিতীয়টা করার সময় আমি দেখেছি। আমার এই অভিজ্ঞতাটা, আমার যে ডাটাটা আছে, এই ডাটাটাকে আমি কিভাবে ইন্টারপ্রিট করব? তাহলে এটা অনুসারে তো মৌমিতা বলতে চাইবে যে একই সাথে the person is a rescuer and a murderer. মৌমিতা, হ্যালো, হ্যাঁ স্যার। কি কি? হ্যাঁ হ্যাঁ স্যার এটাই বলতে চাইছিলাম। এটাই বলতে চাইছো? স্যার
স্যার এখানে আমার একটু বলার আছে স্যার, এখানে হ্যাঁ তো স্যার স্যার আমরা এটা ধরে নিচ্ছি স্যার, যেহেতু আমি যে সেই জায়গায় উপস্থিত ছিলাম না, ঘটনা আসলে কি ঘটছে এটা আমি দেখি নাই, ঠিক আছে? তো সেই জায়গায় আমরা তো ধরে তো কত কিছু নিতে পারি স্যার। আচ্ছা, আমি পুরবিকে একটু আসলে ঘটনাটা কি ঘটছে স্যার? জি স্যার। পুরবিকে আমি একটু হেল্প করি। বাকিরাও চিন্তা করতে থাকো। তোমরা কি আমাদের টপিকটার সাথে আছো? জি স্যার আছি। আচ্ছা, সেটা হচ্ছে যে পুরবি, তুমি ওই জিনিসটা খেয়াল রাখো যেটা তুমি অনেক ভালো করে জানো, the difference between evidence and truth. Something could be evident but not true. Something could be true but not evident. তাহলে এটার আলোকে আমরা বলতে পারি লোকটা আসলে মার্ডারার কিনা না এসকিউআর কিনা, সেটা আমরা আরো যদি যাচাই বাছাই করি বৃহত্তর মানে বিভিন্ন কিছুর আলোকে, তখন আমরা নির্ধারণ করতে পারবো। ইভেন আমরা লোকটাকে যদি একই সাথে মার্ডারার এবং রেস্কিউয়ার মনে করি, কেন মার্ডারার মনে করব? মার্ডারের পাশে তাকে দেখা গেছে এই যুক্তিতে। তাহলে আমার মানে লোকটাকে দেখার এই পজিশন থেকে আমি দেখলাম যে সে হচ্ছে যে কালো। আবার দেখার পজিশন আমি যদি চেঞ্জ করি যে লোকটা প্রাসঙ্গিকভাবে দেখা যাচ্ছে খুবই ভালো মানুষ, তার সাথে তার কোনো শত্রুতা ছিল না, এসব কারণে দেখা গেল যে আমি মনে করতে পারি যে লোকটা আসলে তাকে রেস্কিউ করতে গেছে। তাহলে দেখা গেল যে একই ডাটাকে যখন আমি ভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে দেখব, তখন এটা আমার কাছে কালো না হয়ে নীল হতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেটা বলেছিলাম যে কোন একটা বিষয়ের কোনো শর্ত যদি পরিবর্তন না হয়, ভিতরের বাহিরের কোনো শর্ত যদি পরিবর্তন না হয়, হ্যাঁ, সেক্ষেত্রে একই সাথে সেটা ট্রু এবং ফলস হবে না। তাহলে এখানে কিন্তু আমরা শর্ত বা পজিশন চেঞ্জ করে ফেলতেছি। একটা জিনিসকে আমি যখন দক্ষিণ দিক থেকে দেখি, তখন এটা আমার কাছে মনে হয় যেন 6। আবার আমি যখন উত্তর দিক থেকে একই জিনিসটাকে দেখি, তখন আমার কাছে মনে হয় যেন 9। তাহলে একই সাথে জিনিসটা কি 6 এবং 9? মোটেও নয়, বরঞ্চ দক্ষিণ দিকের জন্য এটা 6, উত্তর দিকের জন্য সেটা হচ্ছে 9। ওকে, তাহলে আমি যখন 6 বলবো, যে কেউ দক্ষিণ দিক থেকে ওভাবে দেখবে সে এটাকে 6 হিসেবেই দেখবে, এটা একই সাথে 6 এবং 9 হবে না। এবং শ্রোডিঙ্গারের বিড়ালের ব্যাপারে, শ্রোডিঙ্গারের বিড়ালের কথাটা শ্রোডিঙ্গারের ফিজিক্সের জন্য সত্য, স্ট্যাটিস্টিক্সের জন্য সত্য, কিন্তু মেটাফিজিক্যালি এটা মিথ্যা। বিড়ালটা হয়তো জীবিত অথবা মৃত, কেউ এমন হয় না, হতে পারে না যে 50% জীবিত এবং 50% মৃত, এটা হয় না। হয়তো জীবিত হবে, নয়তো মৃত হবে। ট্রুথ হলে এমন একটা জিনিস, এটা অল ট্রু হবে। তোমরা যদি ট্রুথ টেবিলে পড়েছো, এখানে যদি একটাও যদি এফ থাকে, ফলস থাকে এলিমেন্টের মধ্যে, তাহলে সবটাই ফলস। সবটাই ফলস হবে। এটা নিয়ে আমার একটা ইন্সপিরেশনাল লেখা আছে, সত্যতা মানে যে সত্যতা হলো আগাগোড়া সত্য, আর মিথ্যা হলো অনেকখানি সত্যের সাথে একটুখানি মিথ্যা। সেজন্য আমাদের ধর্মে বলা হয়েছে, কোরআনের একটা আয়াত আছে যে তোমরা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রণ করবে না। তাহলে মিথ্যাটা হচ্ছে যে অনেকখানি সত্য একটুখানি মিথ্যা, আর সত্য হচ্ছে আগাগোড়াই সত্য। সুতরাং মৌমিতা, কোন একটা বিষয়ে কিন্তু আমরা এই 3টা পজিশনের বাইরে চতুর্থ পজিশন নিতে পারবো না। 3টা পজিশন কি? ফিজিক্যাল, নন ফিজিক্যাল আর বোথ। তাহলে কখন ফিজিক্যাল হবে? যখন আমরা ফিজিক্যাল দৃষ্টিতে দেখব। কখন নন ফিজিক্যাল হবে? যে রাসেলের নিউট্রাল মডেলিজম তোমাদের মনে থাকে, আমরা যখন ইন্ট্রোস্পেকশনে দেখব আমাদের মাইন্ড দিয়ে, তখন মাইন্ড বা মেন্টাল যে রিয়েলিটি সেটা হচ্ছে আসল রিয়েলিটি। আর আমরা যখন ফিজিক্যালি দেখব এক্সপেরিমেন্ট করে, তখন এভরিথিং ইজ ফিজিক্যাল। ওকে, এই তাহলে এখন এখন প্রশ্ন আসে যে ফিজিক্যালটা রিয়েল নাকি মানে মেটাফিজিক্যালটা রিয়েল? তো ওই যে ছায়া এবং দেহ দুইটাই বাস্তব হওয়ার মতো আমরা একটা পজিশন নিতে পারি যে both are real from their own point of view. ওকে, জি স্যার, উইথহোল্ড করতে পারি। আচ্ছা, উইথহোল্ড করতে পারি। তাহলে আমি একটা কিছুকে অ্যাকসেপ্ট করব, অথবা সেটাকে আমি রিগ্রেট করব, অথবা উইথহোল্ড করব। ক্যান আই টেক দ্য ফোর্থ পজিশন? নো স্যার। আফরিন কি বলবে যে আমরা কেন এরকম কি হতে পারে আমরা দুইটাই কি বাদ দিতে পারি? দুইটাকে তুমি 3টায় যদি পজিশন থাকে, তুমি এইটা এইটা এটা 3টার কোন একটা নিবা, কিন্তু একই সাথে 3টা বাদ দিয়ে তুমি চতুর্থ যেতে পারবে না। না না। কেন পারবে না?
টাইম এন্ড স্পেসের কি বাইরে চলে যাবো তাইলে? জি, তার চতুর্থ পজিশন তো হবেই না স্যার, তাহলে তো স্যার সবকিছু টাইম আর স্পেসের মধ্যে থাকবে না, তাই না স্যার? টাইম এন্ড স্পেস বলে না, আমাদের যে অন্টোলজিক্যাল স্ট্রাকচার, আমাদের যে কগনিটিভ স্ট্রাকচার, মানুষরা ব্যাপারে কিভাবে চিন্তা করি, তাহলে দেখো যে ডেকার্টের কথাটাই সঠিক। ডেকার্ট বলেছে যে চিন্তার একটা কাঠামো কিন্তু দেয়া আছে, চিন্তার একটা কাঠামো দেয়া আছে, অভিজ্ঞতার মাধ্যমে আমরা চিন্তার কাঠামো সম্বন্ধে সচেতন হয়ে উঠি। ওকে, তাহলে আমি যখন কোনো কিছুকে জানি, জানার মাধ্যমে সেটার অস্তিত্বশীল হওয়াটাকে সচেতন হয়ে আমি আমি গ্রহণ করি। তাহলে রিয়েলিজম সঠিক না আইডিয়ালিজম সঠিক? দুইটাই সঠিক ফ্রম দেয়ার ওন পয়েন্ট অফ ভিউ। ওয়েস্টার্ন ফিলসফির এটাই প্রবলেম যে তারা দুইটাকে ডাইকোটিক হিসেবে দেখে, হ্যাঁ, যেভাবে তারা এক্সপেরিয়েন্স এবং রিজনকে একটার মোকাবেলা একটা দেখে। যাই হোক, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করতে গিয়ে আলোচনা জমেছে। স্যার, জি স্যার। জি স্যার। স্যার আমাকে কি যেন বলতে বলেছিলেন কিছুক্ষণ আগে? তোমাকে আমি বলতে চাচ্ছিলাম যে আমরা কোন একটা বিষয়ে, স্যার শুনতে পাচ্ছেন? এখন তো শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। কোন একটা বিষয়ে আমরা যে গিভেন অপশন গুলো আছে এর বাইরে যেতে পারি না। কোন বিষয়ে গিভেন অপশন আছে তিনটা, যেমন আমরা আলোচনা করছি যে আইদার ইট ইজ রং হবে, অথবা এটা রাইট হবে, অথবা রাইট রং এর ব্যাপারে আমি উইথহোল্ড করব। এই তিনটা পজিশনের বাইরে আমি কোনো ফোর্থ পজিশনে যেতে পারি না। 13 স্কেলে 13 স্টেপস এর মধ্যে তোমরা 6 মাঝখানে শূন্য দিয়ে 13টা করছো। ওই 6 এর পজিটিভ 6 হচ্ছে সবকিছু মিলে পজিটিভ, পজিটিভের মধ্যে ভাগাভাগি। নেগেটিভ 6 হচ্ছে যে নেগেটিভ 6 এর মধ্যে ভাগাভাগি, আর মাঝখানে তো মাঝখানে। জি স্যার। তাহলে মোটা দাগে তোমার পজিশন তিনটা এপিস্টেমিক্যালি কোন একটা বিষয়ে, আইদার ইট ইজ ট্রু অর ইট ইজ ফলস অর ইউ আর ইন এ নিউট্রাল পজিশন, উইথহোল্ডিং পজিশন। ওকে, যে কোনো বিষয়ে তুমি দেখবা যে এরকম গিভেন কতগুলো বাউন্ডারি আছে, যে এই বিষয়ে তুমি এর বাইরে, তুমি কি ভাবতে পারো দেয়ার ইন সাম পসিবল ওয়ার্ল্ড কুড বি এ সার্কেল হুইচ ইজ এ স্কোয়ার এট দ্য সেম টাইম উইদাউট এনি চেঞ্জ ইন দ্য পজিশন, উইদাউট এনি চেঞ্জ ইন দ্য কন্ডিশন? না স্যার, স্যার হলে তো যে কোনো একটাই হতে পারে। তুমি কি ভাবতে পারো এমন কোন একটা জগৎ আছে যেখানে 2 + 2 = 5 না, কথা 6 অথবা 3? ক্যান ইউ থিংক অ্যাবাউট এ ওয়ার্ল্ড, এনি ওয়ার্ল্ড পসিবল কল্পনায়? হ্যালো স্যার। স্যার আমরা তো কল্পনা করতে পারি, কিন্তু সত্যি পারো তুমি কি পারো? একটা হয় সত্যি হবে, না হয় মিথ্যা হবে, যে কোনো একটা হতে পারে, দুইটা তো একসাথে হতে পারে না স্যার। আমরা হয়তো কল্পনা করি আর কি। তুমি কল্পনা কি করতে পারো যে একটা জগতের মধ্যে 2 + 2 = 3 হবে এবং সেটা সঠিক হিসেবে মেনে নেবে এবং তুমি মনে করো যে ইটস ওকে, এটা হতে পারে? না স্যার। স্যার অন্তত আমার আজকের পজিশন অনুযায়ী স্যার আমি এরকম নিতে পারবো না। চালাকি করতে। স্যার তাহলে আমরা কল্পনায় যে পক্ষীরাজ ঘোড়া, সোনার পাহাড় এগুলা যে করি, রাইট, কল্পনায় যে আমরা যে সোনার পাহাড়, পঙ্খিরাজ ঘোড়া, শিংওয়ালা ঘোড়া এগুলা চিন্তা করি, হ্যাঁ, কল্পনায় আমরা যে মানে অনেক কিছু পড়ি, হ্যাঁ, অনেক কিছু কল্পনা করি, দৈত্য দেবতা কল্পনা করি, হ্যাঁ, এটা কল্পনা হিসেবে সত্য। সেটাই তো। এটা কল্পনা, স্যার আমরা তো এরকম আজকাল পর্যন্ত কিছু দেখিনি স্যার, শুধু কল্পনাই করছি। আচ্ছা, এগুলা কল্পনা হিসেবে সত্য। এখন যেটা মেটাফিজিক্যাল ট্রুথ, মানে যেটা হচ্ছে যে নন ফিজিক্যাল ট্রুথ, সেটাকে তুমি যে ফিজিক্যাল ইয়া দিয়া, আমরা ফিলোসফি মাইন্ডে কোর্সে দেখছি না যে মাইন্ডকে তুমি যদি ফিলোসফিক্যাল প্রুফ চাও, সরি ফিজিক্যাল প্রুফ চাও, মাইন্ডের ফিজিক্যাল প্রুফ থাকলে তো আর মাইন্ডই হবে না। জি স্যার। তাই না? তাহলে আমরা যেটা কল্পনাতে বলি সেটা কি রিয়েল না আনরিয়েল? আনরিয়েল। আরে তোমরা যে এখন ছোট, কল্পনার মধ্যে রিয়েল, কল্পনার মধ্যে রিয়েল, সেটা কল্পনা হিসেবে রিয়েল। হ্যাঁ, এই যে আমি যার খুব ভক্ত মেটাফিজিক্স এর মধ্যে, আমরা তো মেটাফিজিক্স পড়া, এটা পড়া, সেটা পড়া, আমাদের মানে কারিকুলাম কমিটি ঠিক করে দেয় যে তুমি এটা পড়াবা, হ্যাঁ, অমুক কোর্সে এই বইটা পড়ানো হবে। আমরা কিন্তু খুব একটা ফ্রিডম নাই, আমরা খাতা কাটি, আমি একজন নাম্বার দেয়, আরেকজন নাম্বার দেয়, এবং দুনিয়ার কোনো জায়গাতে এগুলো নাই, কিন্তু আমাদের এখানে চলছে। তা আমাদের পড়ানোর ক্ষেত্রে সেরকম আমরা কিন্তু স্বাধীনতা পাই না। আমরা যদিও অনেকখানি স্বাধীন কম্পারেটিভলি, কিন্তু ফুল ফ্রিডমটা পাই না। কন্টেম্পোরারি মেটাফিজিক্সে আমাদের
এক ছাত্র সরোয়ার কামাল, খুব ভালো ছাত্র, এখন অ্যাডমিনে আছে। সরোয়ার কামাল আমাকে মার্কাস গ্যাব্রিয়েলের কন্টেন্ট দিল অনেক বছর আগে। আমি তো মনে হয় যেন সপ্তাহ 10 দিন মার্কাস গ্যাব্রিয়েলের জ্বরে ভুগছি। দিনের রাতে মার্কাস গ্যাব্রিয়েল শোনা পড়া আমার মাথার মধ্যে খালি ঘুরতে আছে এটা। হ্যাঁ, মার্কাস গ্যাব্রিয়েলের একটা বইয়ের নাম হচ্ছে কি জানো? দ্য ওয়ার্ল্ড ডাজন্ট এক্সিস্ট, ইউনিকর্নস ডু। ইউনিকর্ন মানে যে ঘোড়ার মাথা শিং আছে। বলছে ইউনিকর্নটা এক্সিস্ট করে কিন্তু ওয়ার্ল্ডটা এক্সিস্ট করে না। খুব সহজ যুক্তি, আমি তোমাকে বইটা একেবারে এক কথা বললে তুমি বুঝে যাবা। ওয়ার্ল্ডকে যদি আমরা ফিজিক্যাল এক্সপেরিয়েন্সের ভিত্তিতে জানি, তাহলে আমি কি জগৎকে জানার আমার সব এক্সপেরিয়েন্স নিয়ে ফেলেছি? না। তাহলে আমার এক্সপেরিয়েন্সের দৃষ্টিতে জগৎ কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? অসম্পূর্ণ। অসম্পূর্ণ। কিন্তু আমি যখন সিংওয়ালা ঘোড়ার কথা চিন্তা করি, প্যাগাসাসের কথা চিন্তা করি, সোনার পাহাড়ে চিন্তা করি, এই চিন্তাটা কি সম্পূর্ণ না অসম্পূর্ণ? স্যার আমার কল্পনায় তো সম্পূর্ণ। কল্পনাতে সম্পূর্ণ, একেবারেই ডেফিনিট। এটা সম্বন্ধে নতুন করে এক্সপ্লোর করার কোনো কিছু নাই। এটা আমি বিশ্বাস করব কি করব না, এটা আমার কি কাজে লাগবে কি লাগবে না সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু আমার আইডিয়াটা তো কমপ্লিট নাকি? জি স্যার। তাহলে এক্সিস্টেন্সকে তুমি যদি কমপ্লিট আইডিয়ার উপর বেস করো, তাহলে ওয়ার্ল্ডটা কিন্তু এক্সিস্ট করে না। আচ্ছা, যাই হোক, তোমাদের সাথে অনেক আলোচনা হলো, এবং আলোচনা করতে গিয়ে যে আমাদের গত ক্লাসে যতগুলো আমি পড়াইছিলাম তার মধ্যে অন্টোলজিক্যাল রিডাকশন এইটা রয়ে গেছে। আর তাহলে আগামী সপ্তাহে তোমাদের সাথে ইয়া হবে। আমি রেকর্ডিংটা অফ করে দিই।